নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। বিয়ে, নিকা, ম্যারেজ এটা এমন একটা গাড়ি যার চাকাগুলো সমান না হলে জীবনে নানা রকমের সমস্যা আসে। সাবা আলিগড়ের একটা ছোট্ট গ্রাম বীরপুরের বাসিন্দা। নিজের পরিবারকে ছেড়ে ও মুম্বাইয়ের মতো একটা বড় শহরে এসেছে, কিন্তু এখানে আসতেই ওর কাছে এক্সপেক্ট করা হয় যাতে ও পুরোটা মানিয়ে চলে। আপনি যতই বড় শহরে গিয়ে থাকেন না কেন, কিন্তু নিজের স্বভাব প্রকৃতি বদলানো সবার জন্যই খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর সেটাই ঠিক সাভার সঙ্গেও হচ্ছিল। ও নিজের তরফ থেকে সব রকমের চেষ্টা করে, কিন্তু ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে এসে মুম্বাইয়ের মতো বড় শহরে মানিয়ে নেওয়া, নিজের স্বভাব প্রকৃতি বদলে ফেলা, তাও অল্প সময়ে খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। যেই কাজের জন্য বছর দুয়েক লাগাটাই স্বাভাবিক, সেই কাজের জন্য সাভাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। এটা রিজওয়ানের অহংকার ছিল। ও নিজের স্ত্রীকে নিজের মনের মতো করে নিতে চেয়েছিল, যার জন্য ও স্ত্রীর ওপর প্রায় নির্যাতন করছিল। ফাতেমা এটাই চেয়েছিল যাতে সে একটা ঘরোয়া বৌমা পায়, কিন্তু নিজের ছেলের কথা শুনে, এমনকি তার কথায় ভুলে গিয়ে তার মতোই হয়ে গেল। রিজওয়ান নিজেকে হাইলি এডুকেটেড আর আপ মুভিং সোসাইটির মনে করত, কিন্তু ঠিক যেভাবে ও স্ত্রীর সঙ্গে ব্যবহার করছিল তা দেখার পরে আমাদের এটাই মনে হচ্ছিল রিজওয়ান খুবই খারাপ প্রকৃতির মানুষ। সাভা কি রিজওয়ানের কথা অনুযায়ী চলতে পারবে, নাকি ওর জীবনটা আরো খারাপ হতে চলেছে? আসুন দেখা যাক। এবার থামো রিজওয়ান, আর কত খাবে? আমায় ক্ষমা করে দিও ইশরাত। তোমার বিয়ের প্রস্তাব না মেনে আমি ভীষণ বড় ভুল করেছি। হয়তো সেই জন্যই আমি শাস্তি পাচ্ছি আজ। একটা মূর্খ আমার ঘাড়ে এসে জুটেছে, কিন্তু তখন আমি কি বা করতাম? তোমাকে আমার আম্মি কোনোভাবেই মেনে নেননি। ওনার মতে তুমি ভীষণ মডার্ন, আর ওনার শরীরের অবস্থা দেখে তোমার জন্য আমিও আর জেদ করতে পারিনি। কিন্তু আমি তো কোথাও যাইনি, আমি এখানেই আছি তোমার জন্য। আমি তোমাকে তোমার ভুল শুধরানোর পুরো সুযোগ দেব। আমি তোমাকে বিয়েও করব, কিন্তু তার আগে তোমায় সাবাকে ডিভোর্স দিতে হবে। ম্যাডাম, রিজওয়ান সাহেবের সঙ্গে আপনি দেখা করতে পারবেন না, উনি এখন বিজি আছেন। আর ওনার সেক্রেটারি বলেছেন ওনার সঙ্গে এখন কারোর অ্যাপয়েন্টমেন্ট নেই। আপনি বলেননি যে সাবা এসেছে? হ্যাঁ ম্যাডাম, আমি বলেছি আপনার নাম, কিন্তু স্যার এখন বিজি আছেন। আর আমি নিজে দেখেছি স্যার ভেতর থেকে হাত নেড়ে কাউকে ভেতরে যেতে মানা করলেন। আচ্ছা, এটা বলুন যে ওনার স্ত্রী এসেছেন। তোমার এত সাহস আমার অফিসে চলে এসেছো? হ্যাঁ, এত কষ্ট করে আমি আমার চাকরি বাঁচিয়েছি, তুমি কি চাও সেটাও চলে যাক? তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। তোমাকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না। বাড়ি ফিরে এসো, আর এরকম হবে না। ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। আজ ইশরাতের বাড়িতে পার্টি আছে, তোমায় ওখানে তৈরি হয়ে আসতে হবে আর নিজেকে প্রমাণ করতে হবে আর সবাইকে ইমপ্রেস করতে হবে। যদি তুমি সবাইকে ইমপ্রেস করতে পারো তাহলে আমি ফিরে আসার কথা ভাববো। হাই রিজওয়ান, কেমন আছিস? হাই বৌদি। স্যার, আমাকে সেদিনের জন্য ক্ষমা করে দিন। আসলে কি হয়েছিল, আমি ছোট শহর থেকে এসেছি। মুম্বাইয়ের মতো পরিবেশ আমি আগে কখনো দেখিনি। সেই জন্য এখানকার আচার আচরণ বুঝতে আমার সময় লেগে গেছে। নট অ্যান ইস্যু, আমি তোমাকে ক্ষমা করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। লেটস ড্রিঙ্ক ফর আওয়ার নিউ ফ্রেন্ডশিপ। এটা তো মদ, আমি এসব খাই না। ও কাম অন রিজওয়ান, তোমার স্ত্রী কিন্তু আবার পার্টির মজাটাই নষ্ট করতে চলেছে। তুমি তো বললে যে ও সব কিছু শিখে গেছে।
সাবা, এখানে সিন ক্রিয়েট করো না। হয়তো তুমি ভুলে গেছো এটা তোমার শেষ সুযোগ। আমি এটা খেতে পারবো না। আমি মা হতে চলেছি। আমি গর্ভবতী। ওয়াও বৌদি, কনগ্রাচুলেশনস। আচ্ছা ভাই, এত তারা কিসের বাবা হওয়ার তোর? অ্যাটলিস্ট ইকোনমিক ইয়ারটা শেষ হওয়া অব্দি ওয়েট করতে পারতিস তো। যাকে কোনো ব্যাপার না, কনগ্রাচুলেশনস অ্যান্ড ইউ অলসো। কি সুন্দর প্ল্যানিং করলে আমাকে বিয়ে করার জন্য। প্রথমে তুমি বাবা হবে আর তারপর হাজবেন্ড। ইটস বেটার যে তুমি তোমার ওয়াইফকে নিয়ে এখান থেকে চলে যাও। শোনো শোনো, কি কি করছো তুমি এসব? দেখতে পাচ্ছ না তোমার জিনিসপত্র প্যাক করছি। তোমার মতো একটা নোংরা মেয়ের সন্তানের বাবা হতে আমি চাই না। না, আমাকে ক্ষমা করে দাও। আমি কোথাও যাব না, আমার কথাটা শোনো। আমি কোথাও যেতে চাই না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোমাকে তো আমি বের করেই ছাড়বো, আর দেখে নেবো কে আটকায়। আমাকে আমাকে ক্ষমা করে দাও। চলো এখান থেকে। আমি কোথাও যেতে চাই না, ছাড়ো আমাকে। ছাড়ো ছাড়ো। আমি 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 দেখুন না ওকে, ও আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার সাথে এটা কি করে করতে পারো? আমি তোমার বেগম। না তুমি আমার বেগম, আর না আমি তোমার শওহার। আমি রিজওয়ান কাদরি এই মুহূর্তে তোমাকে আমার জীবন থেকে তালাক দিচ্ছি। তালাক, তালাক, তালাক। না না, দরজা খোলো। আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় যাব? কোন গ্রামগঞ্জের ভিতর থেকে তুলে এনেছো তুমি এই মেয়েটাকে? আমার চাকর হওয়ারও যোগ্যতা নেই ওর, আর তুমি ওকে আমার বেগম বানিয়েছো। রিজওয়ানের অমতে তোমাদের বিয়ে দিয়েছি। সাবা প্লিজ, আমার সম্মানটা রেখো। রিজওয়ান তোমার স্বামী, ওর খুশিতেই এখন তোমারও খুশি হওয়া উচিত। শোনো, ক্ষমা করে দাও। আমাকে না করলেও তোমার হবু সন্তানকে তো ক্ষমা করো। আমাকে এভাবে ছেড়ে চলে যেও না। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি। আর মাদ্রাসায় তো তুমি পড়েইছো, তোমার নিশ্চয়ই জানার কথা। আর রইল পড়ে এই বাচ্চার কথা। এ বাচ্চা আমার চাই না। তুমি চাইলে ওকে নষ্ট করতে পারো। And now just get lost. Go. বন্ধুরা, আমাদের দেশে অনেক মেয়ের জীবন 3 তালাকের মতো কুপ্রথার জন্য নষ্ট হয়ে গেছে। কিন্তু আর নয়, 2019-এ আমাদের সংবিধান সংশোধনের পরে 3 তালাককে শুধুমাত্র এক অপরাধযোগ্য কাজ বলেই মনে করা হয় না, তার সাথে এই কারণে 3 বছরের সাজাও শোনানো হতে পারে। সভা নিজের অধিকারের ব্যাপারে কিছুই জানত না। যদিও কিছুটাও জানত, ভালো শিক্ষা পেত,
তাহলে হয়তো রিজওয়ানের এই অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য ওর ভেতরে শক্তি আসতো, ওকে এভাবে অসহায় হয়ে চুপ থাকতে হতো না। কিন্তু এর পর থেকে সাভার কি হবে? ও কি নিজের অধিকারের জন্য লড়বে? ও কি ওর যোগ্য মর্যাদা পাবে? ও কি আত্মসম্মানে ভরা একটা জীবন কাটাতে পারবে? আসুন দেখা যাক। শোভা, 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 কি হয়েছে? দিদি, কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে বলো? দিদি, ও না আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে। কি 3 তালাক? এটা তো বেআইনি, এর জন্য ওর জেলও হতে পারে। দিদি, তুমি বলো না এখন আমি কি করব? তুমি একটা কাজ করো, তুমি দাঁড়াও, ধরো এই টাকাটা ধরো আর তোমার মায়ের কাছে চলে যাও। উনি রেজওয়ানের সাথে কথা বললেই ভালো হবে। তোর এখানে আসা উচিত হয়নি সোনা। রিজওয়ানের হাতে পায়ে ধরতিস, ওর কাছে ক্ষমা চেয়ে নিতিস, ও বুঝে যেত, মেনে নিত। সকালের রাগ যদি সন্ধ্যের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে আর কিছুই হতো না। তুই এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই এক্ষুনি তোর স্বামীর কাছে ফেরত চলে যা মা, এক্ষুনি চলে যা। না আমি, রিজওয়ান আমাকে ফিরিয়ে নেবে না। তুই কেন বুঝতে পারছিস না মা? তোর আরো বোনরা আছে, যদি কেউ কিছু জেনে যায় রিজওয়ান তোকে তালাক দিয়ে দিয়েছে, তাহলে আমি ওদের নিঘা কি করে করব? ওদের তো সম্বন্ধই হবে না কোনো। তুই তোর স্বামীর কাছে চলে যা, ক্ষমা চেয়ে নে ওর কাছে। রিজওয়ানের সংসারে যদি তোর একটু জায়গা হয় তাহলে তুই থেকে যাস ওখানে। একবার যদি মা বাবার ঘর থেকে মেয়ের বিদায় হয়ে যায় না, তাহলে ওর স্বামীর ঘর থেকে ওকে মৃত্যুর পরেই বিদায় নিতে হয় রে। চলে যা তুই এখান থেকে, চলে যা। আজই কাজী সাহেবের সঙ্গে দেখা করে তোদের দুজনের বিয়ে পাকা করে দিচ্ছি। আপনি এটা করতে পারেন না, 3 তালাক আইন বিরুদ্ধ। আমি আজও রিজওয়ানের বেগম, আর রিজওয়ান তুমি আমার অনুমতি ছাড়া আরেকটা বিয়ে করতে পারো না। এই বাড়িতে ঢোকার সাহস কি করে হলো তোর? রিজওয়ান তোকে তালাক দিয়ে দিয়েছে, এখনো যাকে চাইবে তাকে বিয়ে করতে পারবে। যা বেরো এখান থেকে। কেউ শোভাকে এ বাড়ি থেকে বের করতে পারবে না। আপনারা জানেন না যে 3 তালাক বেআইনি? আপনাদের ভাগ্য ভালো, আপনাদের নামে এখনো কেস করেনি, না হলে এতক্ষণে আপনারা সবাই জেলে ঢুকে যেতেন, তাও 3 বছরের জন্য। আরে কেমন ধরনের মানুষ আপনারা? মেয়েটা প্রেগনেন্ট, এই অবস্থায় ওর সাথে কেউ এরকম ব্যবহার করে? আসলে কি জানেন তো ইন্সপেক্টর, ওদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, আর সাবাও তো না বলে চলে গিয়েছিল, তাই না? ব্যাস ব্যাস, আমার সামনে এত নাটক করার কোনো প্রয়োজন নেই। আপনাদের খুব ভালো করেই বুঝে গেছি আমি। নিজের বৌমাকে এবার ভালো করে আদর যত্নে রাখবেন, এরপর যেন আর কোনো অভিযোগ না পাই, মনে থাকে যেন। সাবা, এই নে মা, কিছু খেয়ে নে। সকাল থেকে কিচ্ছু খাসনি তুই, বাচ্চার ওপর প্রভাব পড়ে। আমাকে ক্ষমা করে দিস। এই শহরের জলহাওয়াই এমন যে সকলের মাথা ঘুরিয়ে দেয়। তুই একদম টেনশন করিস না,
তোর খুব ভালো করে খেয়াল রাখবো আমরা। আমায় ক্ষমা করে দিও সাবা। আমি এত খারাপ ব্যবহার করার পরেও তুমি আমার এগেনস্টে কোনো কমপ্লেন্ট পর্যন্ত করনি। এ তুমি কি বলছো বলো তো? পুলিশের কাছে তো আমি বাধ্য হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে জেলে পাঠাবো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। পুরনো কথা ভুলে যা মা, যা হয়েছে ছেড়ে দে। এখন শুধু বাচ্চাটার কথা ভাব। আরে বাচ্চার কথায় মনে পড়লো, তুই তো ওষুধই খাসনি। এটাতে মাল্টিভিটামিন আর মিনারেলসও আছে, বাচ্চার জন্য খুব ভালো, আর তোর জন্যেও নে। আর এটা দুধের সাথে খেয়ে নে। কি হয়েছে সাবা? হঠাৎ করে পেটে ভীষণ যন্ত্রণা করছে। উঠে বসুন। সব ঠিক আছে তো ডাক্তারবাবু? ওনার মিসক্যারেজ হয়েছে। এ বাবা, এসব কি করে হলো? সবে তো সুখের মুখ দেখেছিলাম। উপরওয়ালার মর্জির ওপর কিচ্ছু করার নেই, তুই একদম চিন্তা করবি না। আমার সাথেও দুবার এরকম হয়েছে, আর আমার আশা যে তুই অবশ্যই আবার মা হবি। রিজওয়ান, সাবার সাথে তোর বিয়ে দিয়ে আমি তোর জীবনটা নষ্ট করেছি তো। এবার আমি সব ঠিক করব। ওষুধ তো কাজ করেছে। মৌলভী সাহেবের সঙ্গে দেখা করে ওনাকে বলবো যে সাবার অবহেলার জন্য ওর বাচ্চাটা মারা গেছে। এতে তুই সহজেই তালাক পেয়ে যাবি। ইশরাতকে তো আমি নিকা করার জন্য কথা দিয়েছি, কিন্তু আমার ভয়টা হলো ও বেশি দিন অপেক্ষা করবে না। তোমাকে মৌলবীর কাছে যেতে হবে না, আমাদের সাবাকে প্রাণে মেরে ফেলতে হবে। প্রাণে মারতে হবে? কিন্তু ধরা পড়লে? ধরা তো তখন পড়ব যখন সেটা প্রমাণিত হবে। যদি সাবা সুইসাইড করে তাহলে? সুইসাইড? হ্যাঁ, সুইসাইড। আরে সাবা, এদিকে এসো। এসো, বসো। জানো, আজকাল কোর্টে ম্যারেজ রেজিস্ট্রি করা ভীষণ গুরুত্বপূর্ণ, আর সেই জন্যই নিজের হ্যান্ডরাইটিংয়ে একটা রিটেন অ্যাপ্লিকেশন করার ভীষণ দরকার। আমি তো জানি যে তুমি ইংলিশ জানো না, তো একটা কাজ করতে পারো, তুমি কপি তো করতে পারো, তাই না? তাই আমি কি করেছি, আমি ল্যাপটপের মধ্যে যা লিখতে হবে সেগুলো টাইপ করে দিয়েছি। তুমি এটা অ্যাজ ইট ইজ এই পেপারে লিখে ফেলো, আর এখানে নিচে সিগনেচার করে দিও, ঠিক আছে?
আমরা কিছু করছি না, করছো তো তুমি। সুইসাইড। তোলো। এসব কি হচ্ছে? ছাড়ুন ওকে। তুমি কি ভেবেছিলে ওকে রাস্তা থেকে সরিয়ে দেবে আর আইনকে বুড়ো আঙুল দেখাবে? এটাই ভাবছো তো যে পুলিশ কি করে এলো? তোমার খোঁটা দেওয়া আর অত্যাচার করার একটাই ভালো ফল হয়েছে আমার উপর, যে আমি মীনা দিদির কাছ থেকে ইংরেজি শিখে নিয়েছিলাম। আরে বাহ শোভা, তুমি এই কদিনে তো বেশ অনেক কিছু শিখে গেছো। আচ্ছা ঠিক আছে, এই দেখো, এই যে এই অ্যাপটাতে না তুমি ইংলিশে যা কিছু বলবে ও তক্ষুনি হিন্দিতে উত্তর দেবে। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ দিদি। দিদি, তুমি আমার জীবনটাই সুন্দর করে দিয়েছো। আমি তোমার উপকার কোনো দিনও ভুলবো না। দিদিও বলবে, আবার কৃতজ্ঞতার কথাও বলবে। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি এই সব লুকিয়ে লুকিয়ে কেন শিখছো? সারপ্রাইজ দেওয়ার জন্য। যখন রিজওয়ান জানতে পারবে যে আমি ইংরেজি শিখে নিয়েছি, তাহলে কত খুশি হবে না ও? কি হলো, তুমি তো একটুও খুশি হলে না? অ্যাপ্লিকেশন লেখার সময় আমার কিছু শব্দে খটকা লাগে, তাই আমি অ্যাপ থেকে সেটা খুঁজি। তখন আমি জানতে পারলাম তোমরা আমাকে মারার প্ল্যান করছো। তখন আমি পুলিশের কাছে যাই। শোভা তুমি একদম টেনশন করো না, শুধু নিজের ফোনটা অন রেখো। আমরা তোমাদের বাড়ির বাইরেই অপেক্ষা করব, আর রিজওয়ান তোমায় কিছু করলেই সাহায্যের জন্য আমাদের ডেকো। হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরেই আছি। হ্যাঁ। কি করছো? বাঁচাও! চলো, গ্রেপ্তার করো এদের সবাইকে। চলো, আরে চলো। চলো। যদি সময় থাকতে সাভার মা ওকে সাপোর্ট করত, তাহলে ওর সন্তান বেঁচে থাকত। কিন্তু শেষ পর্যন্ত সাভার বুদ্ধিমত্ততার জন্য ওর প্রাণ বেঁচে গেল। রিজওয়ান পড়াশুনো জানা এক শিক্ষিত যুবক, কিন্তু তার মানসিকতা আমাদের পুরুষতান্ত্রিক সমাজেরই একটা প্রতীক মাত্র, যেখানে স্ত্রীর কোনো অধিকারবোধ থাকে না আর না থাকে মর্যাদাবোধ। স্ত্রীর কাজ শুধুমাত্র তার স্বামীর কথায় ওঠা বসা। ফাতিমা একটা মহিলা হওয়া সত্ত্বেও আরও একজন মহিলার কষ্ট একটুও বুঝতে চায়নি। নিজের ছেলের ভালোবাসায় ফাতিমা অন্ধ হয়ে গিয়েছিল, তাই ছেলের অত্যাচারকে বুঝেও বুঝতে চায়নি। তার সঙ্গে এই ক্রাইমে ছেলেকে সাপোর্টও করেছে। বন্ধুরা, 3 তালাকের মতো একটা কুপ্রথা আমাদের সমাজের জন্য একটা কলঙ্ক। সরকার এই প্রথার বিরুদ্ধে কড়া আইন তৈরি করে নিজের কর্তব্য করেছে, কিন্তু এখন আমাদের দায়িত্ব হলো আমরা সবাইকে যেন সতর্ক করতে পারি আর এই আইনের ব্যাপারে সমস্ত মানুষকে জানাতে পারি। রিজওয়ান আর তার পরিবার নিজেদের কর্মের ফল ভোগ করছে, আর অন্যদিকে সাভা পুলিশের সাহায্যে ট্রেনিং নিচ্ছে যাতে সে নিজের পায়ে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারে। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি একটা নতুন ঘটনা নিয়ে আবার আসব। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।